আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। হ্যাঁ, আন্দোলনের প্রকরণ হিসেবে বন্ধকে আমরা কর্মনাশাই মনে করি। আমরা মনে করি যে এই যারা বাস ট্রামে জোর করে থামানোর চেষ্টা করেন, যারা নিরীহ পথচারীদের ওপর আচমকা হামলা করেন, বাসের কাঁচ ভাঙেন, তারা অপরাধী এবং পুলিশের উচিত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া। যারা সমস্ত রোগের একটাই ওষুধ বলে বন্ধকে তুলে ধরেন তারা ভুল করেন, কিন্তু পাশাপাশি তারাও কি অপরাধী নন যারা পুলিশকে সঙ্গে নিয়ে এই বন্ধ রোখার অজুহাতে বিরোধীদের ওপর ঝাঁপিয়ে পড়েন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য লক্ষাধিক পরীক্ষার্থীকে একটা অসুস্থ অস্বাভাবিক পরিবেশের মধ্যে ঠেলে দেন? বন্ধ সফল করতে পেশি প্রয়োগ এবং বলপ্রয়োগ যদি নিন্দনীয় হয়, তাহলে বন্ধ রুখতে পেশি শক্তির ব্যবহারও তো সমান নিন্দনীয় হওয়া উচিত। এই বন্ধ, আজকের বন্ধ, এই এতগুলো প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দিল। এটা নিয়ে আমাদের বিতর্ক এবং আমাদের আজকের বিষয়। প্রতিরোধের নামে প্রতিহিংসা, কর্মনাশা বন্ধ রোখার অজুহাতে ক্যাডার ও পুলিশ নামিয়ে বিরোধী নাশ। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা, আছেন অরুণাভ ঘোষ, কংগ্রেস নেতা, আছেন শিক্ষক বিজন সরকার। অন্যদিকে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, আছেন আরএসপি শ্রমিক ফ্রন্টের নেতা অশোক ঘোষ এবং অধ্যাপক দেবাশিস সরকার। ওদের কাছে যাব, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো পেশি শক্তির প্রয়োগ। হাওড়া, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, কোথায় হয়নি আজ সকাল থেকে পেশি শক্তি এবং শুধুমাত্র পেশি শক্তির প্রয়োগ? উত্তর থেকে দক্ষিণ বিরোধীদের দাবি ধর্মঘট রোখার অজুহাতে বৃহস্পতিবার রাজ্য জুড়ে পেশি শক্তির প্রদর্শনে নামল তৃণমূল। ধর্মঘটি শাসনে দলীয় ক্যাডারদের সঙ্গে নামানো হলো উর্দিধারীদেরও। অনেক জায়গায় তো পারিষদ রাজাকেও ছাপিয়ে গেলেন, ঠিক যেমনটা দেখা গেল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। শাসক দলের কোনো নেতা নন। অভিযোগ, এখানে ধর্মঘটে অফিস সচল রাখার দায়িত্ব কাঁধে তুলে নেন কাঁথি থানার আইসি নিজে। স্কুল পরিদর্শকের দপ্তরে কর্মীদের অপরাধ, তারা সিপিএম এর পতাকা দিয়ে অফিসের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দিয়েছিলেন, এতেই খাপ্পা আইসি। অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন সরকারি কর্মীদের। জানতে চান সিপিএম এর পতাকা তারা নিজেরাই কেন খুলে ফেলে দিলেন না, কেন ডাকা হলো তাকে। এই জিনিস দেখে মনে হচ্ছে আর একটা কাজ শুধু পুলিশের বাকি, সেটা হচ্ছে ঝান্ডা নিয়ে তৃণমূলের সাথে মিছিল করা। এখানে আবার পুলিশের সামনেই সিপিএম কর্মীদের ওপর বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় শাসক দলের সৈনিকরা। জখম হন 3 সিপিএম কর্মী। হানাহানির এই রাজনীতি নিস্তার দেয়নি অসহায় এই বয়স্কদেরও। একই ছবি বহরমপুর টেক্সটাইল মোড়েও। ছবি তুলতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। ছাড় মেলেনি থানার সামনেও। নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে জামুরিয়া থানায় স্মারকলিপি দিতে গিয়ে আক্রান্ত হন সিপিএম কর্মীরা। অভিযোগ, থানার সামনেই তাদের উপর হামলা চালায় তৃণমূল। ভেঙে দেওয়া হয় গাড়ি, শাসককে বাধা দিতে না পারলেও ছবি তুলতে গেলে সাংবাদিকদের অবশ্য বাধা দেয় পুলিশ। দেগঙ্গায় আবার পুলিশ শাসকের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদেরই গ্রেফতার করে বলে অভিযোগ। জোর করে ধর্মঘট তোলার খবর সংগ্রহে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত চিত্র সাংবাদিক, নির্বিকার পুলিশ। এখানে তো তৃণমূল পুলিশের যৌথ অভিযান। অভিযোগ, তৃণমূলের লোকজনকে সঙ্গে নিয়ে সিপিএম এর মিছিল ছত্রভঙ্গ করে পুলিশ, যা দেখে ক্ষুব্ধ বিরোধীরা বলছেন পার্থক্য শুধু উর্দি, না হলে দুপক্ষই ক্যাডার। এবিপি আনন্দ। শ্রমিকদা, আপনারা তো প্রতিরোধের কথা বলেছিলেন, সারাদিন ধরে তো মার খেলেন, মানে যৌথ মার পুলিশের এবং তৃণমূল কর্মীদের। মানে এরপর বিরোধী রাজনীতি করতে তো পরের প্রজন্ম চাইবে না, মার খেতে হবে। কতদিন চলবে? এ বেশি দিন চলবে না। আজকে বন্ধে যেভাবে সাড়া দেখেছেন, এই কাদের নিয়ে পুলিশ নেমেছে? যারা ভোট লুট করেছে তারাই কিন্তু আজকে ধর্মঘট ভাঙতে নেমেছে। এবং এই যে কর্মনাশা, কর্মযোগীরা বাঁশ, রড, লাঠি নিয়ে নেমেছে, দেখেছেন কি কর্মযজ্ঞ চলছে পশ্চিমবাংলায়, যে বিরোধীদের বাঁশ দিয়ে মারো, বিরোধীদের রড দিয়ে মারো, এবং পুলিশ হচ্ছে সহযোগী। যেমন ভোট লুটতে পুলিশ সহযোগী হয়েছে,
তেমনি ধর্মঘট ভাঙতেও পুলিশ সহযোগী। একাধিক অফিস ভেঙে দেওয়া হয়েছে। আমি দর্শকদের এবং শুধু তাই না, যে কসবা থেকে শুরু করে কুদঘাট, সল্টলেক, বোসপুকুর সব জায়গায়, এমনকি খোদ কলকাতা শহরের এই জায়গাগুলোর বিরোধীদের অফিস ভেঙে দেওয়া হয়। কোথাও বিরোধীদের পার্টি অফিসে ভাঙচুর, কোথাও ধর্মঘটীদের মার, কোথাও রাজপথে বাইক বাহিনীর দাপাদাপি। কখনো একা তৃণমূল, কখনো দোসর পুলিশ। বিরোধীদের দাবি ধর্মঘট রোখার অজুহাতে এভাবেই দলীয় ক্যাডারদের সঙ্গে খাঁকি উর্দিধারী ক্যাডার নামিয়ে বিরোধী শাসন করল শাসক দল। ধর্মঘট মোকাবিলার অজুহাতে বিরোধী দমন করল উজ্জীবিত শাসক। অভিযোগ কখনো নিষ্ক্রিয় থেকে কখনো অতি সক্রিয় হয়ে তৃণমূলকে সঙ্গত দিল পুলিশ। যে পুলিশ ভোটের দিন গুন্ডাদের সঙ্গে একসঙ্গে ছিল অথবা নিষ্ক্রিয় ছিল, সেই পুলিশ আজকে অতি সক্রিয়, লাঠি জ্বালিয়েছে, গ্রেপ্তার করেছে। কসবার বোসপুকুরে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জখম 4 সিপিএম কর্মী। বিরোধীদের দাবি দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাণ্ডব চালিয়ে যাওয়ার পর টহলদারি দিতে নামে পুলিশ। 4 জন এই পয়লা মেয়ের প্রস্তুতি নিচ্ছিলাম, বেদরক মেরে আর এই ভাঙচুর করে ছড়ে দিয়ে। কেশপুর করবেতা অথবা নির্বাচনের দিন হাওড়ায় বাইক বাহিনীর দাপটের ছবি বারবার করা পড়েছে, কিন্তু পরিবর্তনের সৌজন্যে সেই বাইক বাহিনী জেলার সীমানা ছাড়িয়ে মার্চপাস্ট করল কলকাতার বুকে। দেখেও দেখল না পুলিশ। একই চিত্র বিধাননগর ও বাগুইয়াটিতে। বিধাননগরে আবার নেতৃত্বে সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর স্বয়ং। মাত্র 24 ঘন্টা আগে শহরবাসীকে মাইকে অভয়বাণী শোনানো পুলিশ সেই সময় কোথায় ছিল তা অবশ্য জানা যায়নি। শাসক যখন স্বমহিমায়, পুলিশ তখন নির্বিকার। অভিযোগ সল্টলেকে পুলিশের সামনে সিপিএম নেতা গৌতম দেবের ছেলেকে ধাক্কা দেন তৃণমূল সমর্থকেরা। আমরা এখানে পিকেট করেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে। এক গাদা বাইরের দুষ্কৃতীরা এসে আমাদের উপরে চড়াও হয় এবং আমরা কেন এখানে বসে আছি এই প্রশ্ন করে। দিকে দিকে ধর্মঘট ব্যর্থ করার নামে পুলিশকে সঙ্গে নিয়ে বিরোধীদের পিটিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ খণ্ডন করেছে তৃণমূল। শান্তিপূর্ণভাবে যারা খুলতে ইচ্ছুক তাদেরকে কেউ বাধা দিলে যে ব্যবস্থা নেওয়ার দরকার পুলিশ প্রশাসনকে করতে হবে, আমরা সেটা সমর্থন করি। বিরোধীদের অবশ্য দাবি মানুষের ওপর তৃণমূলের আস্থা যে ক্রমেই কমছে। পুরো ভোটের পর ফের তার প্রমাণ মিলল এই ধর্মঘটে। প্রথমে পুরো নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি শাসক দল, আর এবার ধর্মঘটকে মানুষ সমর্থন করবে না বিরোধিতা, সেটুকুও তাদের উপর ছাড়ার পরিবর্তে নিজেরাই দায়িত্ব হাতে তুলে নিল তারা। এবিপি আনন্দ। সমিত, পুলিশের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলছিলেন। পুলিশ কালকে মাইকিং করেছে। পুলিশের কাজ কি ধর্মঘটে কে বেরোবে না বেরোবে সেই বিষয়ে জনসাধারণকে? পুলিশের কাজ কি ভোট লুট করা? এই সরকার যা খুশি করতে পারে। পুলিশের কাজ বিচারপতি বিচার ব্যবস্থার ভেতর আক্রান্ত হচ্ছে। আজকেই দেখবেন, আপনাদেরই একটা খবরের কাগজে খবর আছে, টেলিগ্রাফে খবর আছে যে লোয়ার জুডিশিয়ারি যারা জাজ তারা সরকারকে বলছেন আমরা আক্রান্ত। চিফ জাস্টিসকে চিঠি লিখে বলছেন যে আমরা আক্রান্ত। এই রাজ্যে পুলিশ প্রশাসন এই গুন্ডা সবাইকে মিলিয়ে একসঙ্গে কৌটোতে ঝাঁকিয়ে উনি ঝালমুড়ি তৈরি করেছেন। এবং এ রাজ্যে সভ্যতা বলছেন উল্টোটা, বিরোধীরা সিপিএম বিজেপি কংগ্রেস সব একটা কৌটোয় ঝাঁকিয়ে বিরোধী তৈরি হয়েছে। আমরা যা খুশি করি, দুষ্কৃতীদের নিয়ে আর পুলিশকে নিয়ে তো কাজ করিনি। এই যে গুন্ডা বাহিনী, আপনি আমাকে বলুন না, এই যে বাঁশ নিয়ে রড নিয়ে নামছে ধর্মঘট ভাঙতে, এটা কর্মযোগ্য হচ্ছে? আরে যার ইচ্ছে দোকান, বিভিন্ন জায়গায় দোকানদারকে গতকাল পুলিশ ডেকে ডেকে ব্যবসায়ী সমিতি তাদের থানায় ডেকে পাঠিয়েছে, কাল যদি না খোলো 3 দিন খুলতে পারবে না। এবং গোটা রাজ্য জুড়ে নোটিশ মারছে, যারা আজকে অটো চালাওনি 3 দিন চালাতে পারবে না। যে আজকে দোকান চন্দননগরে লাইন দিয়ে দোকানে, চন্দননগর না, সব নগর গ্রাম সব জায়গাতে একই চিত্র। তাহলে গায়ের জোর কেন ওকে ফলাতে হচ্ছে? এই যে নবান্নে 20 ভাগ লোক এসছে, হঠাৎ একটার পর 80 ভাগ লোক হয়ে গেল। উনি বলছেন 98% লোক এসছে, একটা পর্যন্ত 20 ভাগ। এ তো কলকাতা কর্পোরেশনের ভোট বা পৌরসভার ভোটের মতো। এটাও রিগ। ফলে গোটা রাজ্যটা এখন কার্যত যেটা দাঁড়িয়েছে একটা অসভ্য বর্বর এবং গুন্ডাদের নিয়ে চলছে একটা রাজ্য, যেখানে গণতন্ত্র বলে কিছু নেই, বিরোধী কণ্ঠ বলে কিছু নেই। গুন্ডারা তারা পুলিশকে শাসন করছে আর পুলিশ গুন্ডাদেরকে প্রোটেক্ট করছে। এই অবস্থায় গোটা রাজ্য দাঁড়িয়ে আছে। মানুষ ভোট দিতে পারবে না, ভোট যে দিতে পারলো না তার প্রতিবাদও করতে পারবে না।
আপনাকে ভোটের অধিকারও দেব না এবং প্রতিবাদের অধিকারও দেব না। বিরোধী কণ্ঠ নেই, বিরোধী কণ্ঠ থাকার পরিবেশ নেই, শ্রমিক লাহিড়ী বলছেন। কিন্তু বিরোধী কণ্ঠ, আজকের শাসকরাও তো কখনো বিরোধী ছিলেন, তারা কি বন্ধ ডাকতেন নাকি ডাকতেন না? যদি ডাকতেন তখন তাদের বক্তব্য কি থাকতো, নাকি সেটাও সিবিআইয়ের মতো অবস্থান বদল হয়েছে, বিরোধী থাকলে ডাকা যায় কিন্তু শাসকে এলে সিবিআই নইব নইবচ। অনেকে বলছেন বন্ধের ক্ষেত্রেও হুবহু তাই হয়েছে। দেখুন, গুরুগম্ভীর পরিবেশটা একটু হালকা করতে কোনো কবি বলতেই পারেন, সেও একদিন ছিল, এও একদিন, সেদিনও তুমি ছিলে, আজও তুমি আছো, শুধু একটু পাল্টে গেছো। বাংলায় বন্ধ হচ্ছে না, কালকে বন্ধ হচ্ছে না, কলকাতাতেও হচ্ছে না, জেলায় জেলায় হচ্ছে না। অনেকেই বলেন বিরোধী দলনেত্রী থাকাকালীন বন্ধ কিংবা ধর্মঘট ডাকার তার ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়। সেদিনের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ডাকা বন্ধের নেপথ্যে যুক্তিজাল খাড়া করতেন, আর আজকের শাসক মমতা বিরোধীদের ডাকা ধর্মঘটের কোনো যৌক্তিকতাই খুঁজে পান না। কিসের জন্য বন্ধ করবেন আপনারা? আপনাদের তো একটা সিটও পাওয়া উচিত ছিল না, এতগুলো সিট তো পেয়েছেন, আবার কি? সালটা 2007, 31 অক্টোবর। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অচল হয়ে গিয়েছিল শহর। সেদিন বিদেশি অতিথিদের সামনে বন্ধের নেপথ্যে চুক্তি সাজাতে গিয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন, বাধ্য হয়ে রাজ্য অচল করার ডাক দিতে হয়েছে। এই সরকার যেভাবে মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে তাতে আর কোনো উপায় ছিল না। আর আজ বিরোধীরা যখন বলছে যেভাবে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাতে ধর্মঘট না ডেকে পথ ছিল না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবটাই মিথ্যে। 21 এপ্রিল 2008, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও বিরোধী আসনে, আর সেদিনও তাঁর ডাকা বন্ধে অচল হয়েছিল বাংলা। 12 ঘন্টার বন্ধ সেদিন 10 ঘন্টাতেই শেষ করার পর মমতা বলেছিলেন মানুষ যাতে একবেলা অন্তত রুজি রোজগার করতে পারেন, তাই এই সিদ্ধান্ত। অর্থাৎ প্রকারান্তরে তিনি মেনে নিয়েছিলেন বন্ধে মানুষের দুর্ভোগ হয়। তা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে বন্ধ ডাকতে পিছু পা হননি মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার মুখে বন্ধ ডাকা থেকে বিরত থাকলেও মমতা স্বীকার করে নিয়েছিলেন বন্ধ হল গণতন্ত্রের যাবতীয় রাজনৈতিক হাতিয়ারের মধ্যে ব্রহ্মাস্ত্র, যে ব্রহ্মাস্ত্র অজস্রবার ব্যবহার করেছেন তিনি। 2006-এর 22শে ডিসেম্বর তৃণমূলের কর্মসূচিতে অচল হয়েছিল রাজ্যের নানা জায়গা। অবরোধ ভেঙে এগোনোয় ধর্মতলায় এক মোটর বাইক আরোহীকে আঙুল উঁচিয়ে শাসানোর মদন মিত্রর ছবি ধরা পড়েছিল ক্যামেরায়। বিরোধী থাকাকালীন এরকমই অসংখ্য বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন। জুলুমবাজি হয়েছে, রক্ত ঝরেছে। হতেই পারে এখন আর বিরোধী নন বলে তাঁর ধর্মঘট ডাকার প্রয়োজনীয়তা ফুরিয়েছে, কিন্তু তাই বলে পুলিশ নামিয়ে ক্যাডার দিয়ে লোক পিটিয়ে এইভাবে ধর্মঘটের মোকাবিলা এতটা কি না পাল্টালেই পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ। বিরোধীরা একসুরে কি বলছেন, আমি কোট আনকোট বলছি, সরকার যেভাবে মানুষের ওপর অত্যাচার করছে তাতে আর উপায় ছিল না। না, আজকে এই স্টুডিওতে দাঁড়িয়ে বিরোধীরা বলছেন তা নয়, এটা 2007 সালের 31শে ডিসেম্বর বন্ধ ডাকার সপক্ষে বলেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। জয়প্রকাশ দা, চেনা চেনা লাগছে আজকে আপনাদের কথা আর সেদিন বিরোধী নেত্রীর কথা? না, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিজের ভুল পাল্টেছেন, কথা পাল্টেছেন, আর মনে করেন সাধারণ মানুষ আমি যা বলবো তা মানতে বাধ্য, তাদের কোনো নিজস্ব মতামত থাকতে নেই। এবং এই জন্যেই আমি একটা কথা বলি আপনাদের, দুটো প্রশ্ন আপনি করেছেন, তার একটা কিন্তু ক্ল্যারিফিকেশন দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা হচ্ছে বিজেপি, সিপিএম ইত্যাদি, কংগ্রেস ইত্যাদি ভোট, তো হলে অসুবিধাটা কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন 2012-এ, বেশি দিন নয়, 2012-র 17ই সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় উইথড্র করলেন সাপোর্ট ইউপিএ গভর্নমেন্ট থেকে। তারপরেই 20 সেপ্টেম্বর হচ্ছে ভারত বন্ধ। সেই ভারত বন্ধে কারা ডেকেছিল? এনডিএ, সিপিএম তার সঙ্গে ছিল। তিনি সেইটা সাপোর্ট করেছিলেন কেন? আজকে তার উত্তর দিতে হবে। যদি উনি আমার কথা শোনেন, সেই উত্তরটা দয়া করে মমতা দেবী আপনি কালকে প্রেসে দেবেন যে হ্যাঁ বিমান বোসের সঙ্গে একসঙ্গে সেই সাপোর্ট করেছিলেন কেন? 17 তারিখে তিনি উইথড্র করেছিলেন, 20 তারিখের ভারত বন্ধ সারা ভারতে হয়নি, পশ্চিমবঙ্গে হয়েছিল। কার সাপোর্টে? একদিকে সিপিএম আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলে গেলেন 2012-র কথা? আর আগের কথা বলি একটু, 2006 ডিসেম্বর মাস কদিন বন্ধ হয়েছিল সিঙ্গুর? বাংলা বন্ধ কটা হয়েছিল বলুন তো, সাধারণকে মনে করিয়ে দিই। 1 তারিখ, 5 তারিখ, 13-14, পরপর দুদিন, তারপরে আবার ডাকলেন 21-22। এর মাঝখানে আপনাদের মনে করিয়ে দিই 20 তারিখ সেই ঘটনা, ওনাকে নাকি যাওয়ার পথে আটকানো হয়েছিল বলে সেই বিভৎস দৃশ্য আমরা দেখেছিলাম, যে আমাদের গণতন্ত্রের মন্দির বিধানসভা ওনারা ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছিলেন। কে? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর তাই জন্য আজকের ঘটনায় ওনার মুখে
পার্থবাবুদের মুখে কোনো কথা সাজে না, এইসব বন্ধ বিরোধী কথা। এটা শেষকালে আমাদের পিঠ দেওয়ালে আটকে গেছে। তার কারণ কি, একটা কথা মনে করে না, তখন উন্নয়নের এত কর্ম হতো না, এখন উন্নয়নের কর্ম হচ্ছে, সেই জন্য কর্মনাশা মনে হচ্ছে। তাই জন্যই তো আজকে সব থেকে বড় কথা, রাজ্যে কোনো আইনের শাসন নেই, এটা সব দিকে। সারা ভারতে কি এরকম হচ্ছে? হচ্ছে না। সারা ভারতের অন্য প্রদেশে কি বিরোধী দল নেই? কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আজকে বাংলার বুকে এরকম কেন মমতা দেবীকেই দিতে হবে? কারণ অস্থিরতা আছে, সুশাসন নেই। এর দায়িত্ব পুরোপুরি শাসক দলের। বিরোধী দলের উপর দোষ চাপিয়ে নিজের দায়িত্ব এড়ানো যায় না, যায় না, যায় না। একটা কথা মনে করিয়ে দিই, বাংলায় আজকে নতুন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে, এইটা মাথায় রাখতে হবে। এবং সেই জন্যেই একটা স্বাধীনতার সময়কার গান মনে করিয়ে দিই, যতই তুমি মারবে। একটু আগে বলছিলেন না আপনারা মার খেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলকে বলে দিই, যতই তুমি মারবে ততই বাঁধন টুটবে, যত মারবে তত বাঁধন টুটবে, আমরা মার খাবো। কিন্তু এটা কত মারতে পারেন আপনারা, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে কত মারতে পারেন বাংলার মানুষকে আমরা দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এটাও তো কাট পেস্ট, এটাও তো কপি পেস্ট। কিছুদিন আগে সোমনাথ চট্টোপাধ্যায় তো একদম এই সুরেই বলুন না। আচ্ছা, আশ্চর্য ব্যাপার, মানুষই তো বলছেন স্বাধীনতার সময় না। এক মিনিট জায়গা, স্বাধীনতার সময় তো কথা দেখুন, সব মানুষ আজকে রাস্তায় নেমে এই কথা বলছেন যে গোটা পশ্চিমবাংলায় কার্যত সভ্যতা, গণতন্ত্র, প্রতিবাদের ভাষা, মানুষের অধিকার সব কিছুর থেকে আজকে পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত। এবং রাজ্যে কেবলমাত্র যা বলবেন মুখ্যমন্ত্রী, আপনি যদি মাথা না নেড়েছেন, আপনি সাংবাদিক হলে মার খাবেন, আপনি বিচারপতি হলে আপনার বিরুদ্ধে গালিগালাজ চলবে, আপনি সাধারণ মানুষ হলে আপনার বিরুদ্ধে হামলা অথবা মিথ্যে মামলা হবে। এ রাজ্যে যে মানুষ প্রতিবাদের মুখ, তার বিরুদ্ধেই হামলা হবে। এ কোনো সভ্যতায় চলতে পারে? আমি অরুণবদার কাছে এই প্রশ্ন আসবো। অরুণবদা, আজকে গতকাল থেকে যে প্রস্তুতিটা প্রশাসনের দিক থেকে, শাসক দলের দিক থেকে হয়েছিল, যতটা গর্জন হলো ততটা বর্ষণ হলো কি? যদি হতো তাহলে তো কলকাতার এই অবস্থা হতো না যে মানুষের থেকে বাসের সংখ্যা বেশি। দেখছি আমি তো নতুন কিছু অ্যাড করতে পারবো না, সকাল থেকে দেখছি সকালবেলা মদের দোকানে গেলে দোকান খুলিস গেল, মদটা তো সন্ধ্যেবেলা খাবে, বলে এখন খোল। অটো তুমি টিভিতে দেখেছো, অটোওয়ালাকে বলছে 4-5 চালাচ্ছিস না কেন? বললো আরে খদ্দের নেই, বলে খদ্দের ছাড়াই চালাব, খদ্দের নেই, খদ্দের ছাড়াই চালাব। রেস্টুরেন্ট সকালবেলা সন্ধ্যেবেলা খোলে, সেখানে গিয়ে হামলা করছে, সকালবেলা থেকে খুলে রাখতে হবে। তো এই হলো দিদি বলেছে, এই এলিমেন্ট কে বলেছি জানি না, এই ও সব। আরে দিদি বলেছে কি, প্রশ্ন করতে পারলে তো তুমি, তার আগেই তো কিলচর খেয়ে যাবে। এবার তুমি দেখো, মানে ওই মানে না, কিন্তু এর তো ইমপ্যাক্ট পড়ার কথা ছিল, সেই ইমপ্যাক্টটা কেন পড়লো? কিসের ইমপ্যাক্ট? মানুষ ঘরে আছে, কলকাতা শহরে আমি বলছি জোর করলে তো দোকানগুলো খোলা থাকতো, ছিল না তো বন্ধ। তাই তো কি করবে সে? দোকানটা খুলে কিছুক্ষণ যে তৃণমূলের ছেলে চলে গেল, আমার নামিয়ে দিল। রেস্টুরেন্ট খুলে লুটপাট হবে নাকি? আরে তোমার মাল বিক্রি হলে তো তুমি রাত 3টায় যদি এবিপি আনন্দ আমাদের শো করো, লোককে দেখবে হয়তো, যারা পরের দিন দেখবে। তোমার এটা টাইম আছে তো, দোকান চালাবারও টাইম আছে। আমাদের সিটি সেন্টার খোলেই সন্ধ্যেবেলা, তার আগে কে কেউ করবে? মানে আমি বলছি যে এইগুলো মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখছি, এর আগে বেদি ভবন তোমরা বলনি, আমি তখন তৃণমূল, বেদি ভবনও আছে, অচনন্দা একে নাকি গলা দিয়ে ধাক্কা দিয়ে পিছন দিকে শাড়ি টেনেছিল। তো আমরা তো স্ট্রাইক করেছিলাম, তখন আমি তৃণমূলে রাস্তা আটকে দিয়েছিলাম, মমতাকে কেন ওই নিগ্রহ করা হয়েছে বলা হয়েছিল, ওকে নাকি গুলি করে, যাই হোক ভাই। আমি ইন্টেলেকচুয়ালদের সম্বন্ধে একটু বলতে চাই, কিন্তু মনে করো না তুমিও দেবাশিস সরকার ইন্টেলেকচুয়াল আছো। সকাল থেকে দেখছি কর্মনাশা বন্ধ। আরে আমি যাব না, ক্যান ইউ ফোর্স মি? আমি আজ দোকান খুলবো না, ক্যান ইউ ফোর্স মি? যেমন জোর করে বন্ধ করাটাও অন্যায়, জোর করে খোলাটাও অন্যায়। এক, দুই হলো তাহলে তো ছুটি তুলে দিতে হয়। এইসব বড় বড় ইকোনমিস্টদের বলতে ভাই ছুটি বুটি ছুটি বাড়িয়েছে, এখানে কেউ বাড়ায়নি। আমি জামাই ষষ্ঠীতে ছুটি, হ্যাঁ সবেতে। আমি বলছি মমতার ব্যাপার না, আমি বলছি এই ইন্টেলেকচুয়ালদের বলা দরকার ভাই যে তাহলে রোববার শনিবার দরকার নেই, কর্মনাশা হয়ে যাচ্ছে, রোজই কাজ করো। আমি কাজ করবো না, হু আর ইউ টু সে যে ভাই জোর করে যাও কর্মনাশা?
তুমি তো 5 টাকার প্রোডাকশন দিচ্ছ না, যে মালিক বুঝি, মালিক যখন লক আউট করে। না না, আমার লজিক খুব পরিষ্কার রঘুনাথদা, সেটা হচ্ছে যে বাস ট্রাম চালাতে হবে, পরিস্থিতি স্বাভাবিক হতে হবে, বাকিটা তো মানুষের ওপর ছাড়া, যে সে ঠিক করবে যে সে ধর্মঘটে অংশগ্রহণ করবে না বাড়িতে চুটি কাটাবে। এক্স্যাক্টলি, গণতান্ত্রিক দেশে তো তাই হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন বাস ট্রাম চালিয়ে, কোনো অসুবিধা নেই, যে আমার উপায়টা আছে, এবার লেট মি ডিসাইড আই উইল গো অর নট। কালকে ঠিক হবে মমতা ব্যানার্জি বলবে যে সোমবার সব মাংস ভাত খাবে, তুমি বলবে ভাই মাংস আমি নিরামিষ আছি, বললো না না মমতা ব্যানার্জি বলে যে তোমার মাংস ভাত খেতে হবে। তো মহা মুশকিল ভাই, আমার কিছু কিছু বৃহস্পতিবার ছুটি আছে, কিছু কিছু অফিস। না কেন, নীল সাদাটা তো এক্স্যাক্টলি তাই বলা হয়েছে, নীল সাদা করলে আপনি তাই তো বলছি যে তোমার এই যে সেন্সটা, যেটা একচ্ছত্র বলা, এটা ফ্যাসিস্ট রিজিম ছাড়া হয় না। এটা মনে রাখা দরকার। হিটলার একটা মারাত্মক কথা বলেছিলেন, যখন তোমার উপর আলো থাকে না, তুমি দেখবে সবাই তোমার পিছনে, আর যখন আলো পড়বে না তখন দেখবে অন্ধকারে আছে, তখন তোমার ছায়াটাও তোমার সঙ্গে নেই, ছায়া নেই। মমতা ব্যানার্জির কিন্তু আজ না হোক কালকে এই জিনিস হবে, এবং সবচেয়ে মানে দুঃখের কথা হলো সেদিন হয়তো পাশে আমাদেরই দাঁড়াতে অন্য দলের মারের হাত থেকে ওনাকে রক্ষা করতে। হ্যাঁ, আপনার উইশফুল থিঙ্কিং। আমি দ্রুত একবার দেখতে চাইবো যে আমার গত অনুষ্ঠানেই বিজন যুক্তিপূর্ণভাবেই একটা আর্গুমেন্ট রেখেছিল যে ছুটির সংস্কৃতি কেন বিরোধীরা শুক্রবার বা সোমবার বেছে নেন। কি আশ্চর্য, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ তো এই ট্র্যাডিশনই দেখছেন। বিরোধী দলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন, ছুটির ট্র্যাডিশনই তো দেখেছে মানুষ, এবং তারপর জামাই ষষ্ঠীর ছুটি এবং মনীষীদের জন্মদিনের পাশাপাশি মৃত্যুদিনেও ছুটি দেওয়ার দীর্ঘ একটা তালিকা গত 4 বছরে তো রাজ্যবাসী উপহার পেয়েছেন। ছুটি সংস্কৃতি যেখানে রাজত্ব করে সেখানে তো ছুটি রাজনীতিই হয়। দেখুন, বাংলায় বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে না। বাম বিজেপির ধর্মঘট রুখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। অনুগামীরা বলছেন কর্মসংস্কৃতির জন্য কুছ ভি করেগা। পাল্টা বিরোধীরা কটাক্ষের সুরে বলছে ছুটি সংস্কৃতির ধ্বজাধারীদের মুখে কর্মসংস্কৃতির দোহাই। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ বাড়ার ক্ষতে প্রলেপ দিতে বহর বেড়েছে ছুটির। বাম আমলের শেষে 2010-এ সরকারি ছুটির সংখ্যা ছিল 27। 2011-এ তৃণমূল ক্ষমতায় এলেও বছরের মাঝামাঝি সময় হওয়ায় ছুটি বাড়ানো যায়নি। 2012-এ তৃণমূল সরকার ছুটি বাড়িয়ে করে 28। 2013-এ আরও 2 পা এগিয়ে ছুটির সংখ্যা হয় 30। 2014-এ 31 আর 2015-এ একেবারে 32। শুধু কি এই, এবারে দুর্গাপুজোয় টানা 9-10 দিনের ছুটি উপহার দিতে ষষ্ঠী, একাদশী, এমনকি লক্ষ্মী পুজোর বিসর্জনেও ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দোলের সঙ্গে হোলির ছুটিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে শনি রবি মিলিয়ে টানা 4 দিন ছুটি পান সরকারি কর্মচারীরা। এমনকি জামাই ষষ্ঠীতেও হাফ ডে ছুটি দিয়ে সরকারি কর্মচারী জামাইদের সন্তুষ্ট করেছে তৃণমূল সরকার। এহেন ছুটিপ্রিয় সরকারের কর্মসংস্কৃতির কথা তখন মনে পড়ে যায় যখন ধর্মঘট ডাকা হয়, কটাক্ষ করে বলছেন বিরোধীরা। সেই সঙ্গে তাদের কটাক্ষ, সরকারে আসার আগেও অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নানা সময়ে ঠিক দিনে বন্ধ ডেকে সরকারি কর্মচারীদের টানা ছুটির ব্যবস্থা করে দিয়েছেন। 2004-এর 3রা ডিসেম্বর মমতা বন্ধ ডেকেছিলেন শুক্রবার, অর্থাৎ টানা 3 দিন ছুটি। 2005-এর 6ই জুন বন্ধ ডেকেছিলেন সোমবার, অর্থাৎ টানা 3 দিন ছুটি। 2006-এর 1 ডিসেম্বরও তৃণমূল বন্ধ ডেকেছিল শুক্রবার, অর্থাৎ টানা 3 দিন ছুটি। শুধু তৃণমূল নয়, এরকম উদাহরণ আরো বহু রাজনৈতিক দলেরও আছে। কিন্তু অনেকেই বলছেন বন্ধ বা ধর্মঘট যেই ডাকুন না কেন, তা মানা না মানা সাধারণ মানুষের ওপরই ছেড়ে দেওয়া উচিত। ধর্মঘট ব্যর্থ করতে জোর করে দোকান খোলানো কিংবা পেশি শক্তির প্রদর্শন যেমন ঠিক নয়, তেমনি ধর্মঘটের দিন রাস্তায় নামা বাস কিংবা ট্যাক্সি ভাঙচুরের এই ছবিও মোটেও কাম্য নয়। বিচার বিবেচনার দায়িত্ব মানুষের হাতে ছেড়ে দিতে শাসকের অনীহা কেন দেখা যায়, প্রশ্ন অনেকেরই। এবিপি আনন্দ। একেবারে পরস্পর বিরোধী দাবি। কোঅর্ডিনেশন কমিটি দাবি করছে আজকে সরকারি কর্মচারীদের হাজিরা ছিল 18 থেকে 20%, অথচ সরকারি সূত্রের খবর যে খোদ নবান্নেই নাকি 95% হাজিরা ছিল। কিন্তু গোটা কলকাতার রাস্তা জুড়ে রাজ্যের রাস্তাগুলোর চেহারা ঠিক কেমন ছিল নিউ মার্কেট বা অন্যান্য ব্যস্ত এলাকা, দেখুন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি থেকে রাজ্য সরকারের বেতন কাটার নির্দেশিকা, কিংবা পুলিশের অভয়বাণী থেকে তৃণমূল সমর্থকদের পথে নামা, ধর্মঘটকে ব্যর্থ করতে কোনো কিছুই বাকি রাখেনি শাসক শিবির। তাও শেষ রক্ষা হলো কি? বৃহস্পতিবার শহরে এই ছবি তার উত্তর। সাধারণ দিনের থেকে বেশি বাস পথে নামানোর কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। বাস তো নামলো, কিন্তু যাত্রী কই? যাত্রী নেই, জ্বালানি খরচ উঠবে না, সার্বিক দায়ভারটা বাস মালিকদের, বাস সংগঠনকে বরাবরই বহন করতে হয়েছে, এখনো বহন করতে হবে। দুর্ভাগ্যটা আমাদের কাছে। আর হুঙ্কারের মুখে বাস চালাতে গিয়ে বেচারা চালকেরা তো ভয়েই কাহিল।
এদিকে বেসরকারি বাসের সংখ্যাও ছিল এদিন হাতে গোনা, ট্যাক্সিও নেই বললেই চলে। অন্য সময় ক্রেতাদের ভিড়ে ঠাসা নিউ মার্কেটও এদিন কার্যত জনশূন্য। ইলেকশন যা হয়েছে তো সেসব বোঝা যাচ্ছে তো কিভাবে ইলেকশন হয়েছে। আমাদের নিজের ভোট, কিন্তু নিজের ভোট দিতে পারলাম না। মানুষজন যাতায়াত করার মতন পরিস্থিতি থাকে না, এতটাই গিজগিজে মানুষের ভিড় এই জনবহুল এলাকাগুলোতে থাকে। আজ দৃশ্যত ছবিটা একেবারেই বিপরীত, কার্যত জনশূন্য গোটা এলাকা, যাত্রীশূন্য দূরপাল্লার বাস স্ট্যান্ড। এতে অবশ্য হতোদ্যম হয়নি শাসক দল। এদিনও সকাল থেকে রাস্তায় রাস্তায় চলে মাইকিং, সবাই শহর সচল রাখুন, কিন্তু মুশকিল একটাই, শ্রোতা কোথায়? দোকান মালিকের কাছে আবেদন করছি, আপনি নির্ভাবনা নিশ্চিন্তে আপনি গাড়ি চালান এবং দোকান খুলুন, ব্যবসা করুন। শাসক দলের শ্রমিক সংগঠনের গাড়িতে গাড়িতে প্রচার, দোকানপাট খোলা রাখুন, বন্ধকে ব্যর্থ করুন। তা সত্ত্বেও শ্যামবাজার মোড়ে দোকানপাটের ছবিটা কিন্তু একেবারে অন্যরকম। রাজপথের ছবির প্রতিফলন মহাকরণের অন্দরেও। আজকে এখানে দাঁড়িয়ে এক একটা দপ্তর ঘুরে আমরা যেটা দেখতে পাচ্ছি, কর্মী সংখ্যা কিন্তু একেবারে হাতে গোনা মাত্র। মাঝে গঙ্গা বইলেও উপস্থিতির হিসেবে মহাকরণের পাশেই নবান্ন। সিপিএমের কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির দাবি, এদিন মেরে কেটে 18 থেকে 20% কর্মচারী নবান্নয় গিয়ে পৌঁছেছেন। যদিও রাজ্য সরকারের বক্তব্য, এদিনের হাজিরার হার নাকি 95%, যা শুনে অনেকেই হতবাক। তাদের বক্তব্য, এমনি দিনে যেখানে সরকারি দপ্তরে 80%-এর বেশি হাজিরা হয় না, ধর্মঘটে সেখানে 90% হলো কি করে? বুধবার বন্ধের দিন মানুষকে পথে নামাতে পাশে থাকার আশ্বাস দিয়ে অটোয় প্রচার চালিয়েছিল পুলিশ। আর বৃহস্পতিবার বহু রাস্তার মোড়ে প্রচুর সংখ্যক পুলিশের পাশে দেখা গেল গুটি কয়েক সাধারণ মানুষকে। এবিপি আনন্দ। অশোকদা, তৃণমূল কংগ্রেস তো আজ আপনাদের 10 গোল দিয়েছে মশাই। তার কারণ হচ্ছে যে এতদিন কেশপুর, গড়বেতা, জঙ্গলমহল, বাইক বাহিনীর এত ছবি, কোর্টের রায়, কলকাতা শহরে বাইক বাহিনী দাপিয়ে বেড়ালো, আপনারা কোনোদিন করে দেখাতে পারেননি গোটা দিন ধরে? না, ওই বাইক বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ানোর যোগ্যতা আমাদের হয়নি। আমি প্রথমেই এই অভূতপূর্ব ধর্মঘট যারা সফল করলেন, সেই মানুষ, সেই সাধারণ মানুষ, সেই মানুষকে আমি সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। অরুণাভ হিটলারের একটা উদ্ধৃতি দিচ্ছিল না, আমি হিটলার দিয়ে শুরু করছি। একটা আশ্চর্য সমাপতন, আজ হিটলারের মৃত্যুদিন। আজকের দিনে হিটলার আত্মহত্যা করেছিলেন, এছাড়া তার কোনো উপায় ছিল না। আত্মহত্যা করেছিল আজকে হিটলার মৃত্যুদিন। গোটা পৃথিবীতে সবাই জানেন যে হিটলারের মতো অগণতান্ত্রিক ধ্বংসাত্মক মানুষ আজ 100 বছরে, গত 100 বছরে জন্মায়নি, আগামী 100 বছর হয়তো জন্মাবে না। না, জন্মে গেছে, কি বাজে বলছি না, বলছি জন্মে গেছে বলছি। এখন এক আশ্চর্য সমাপতন যে হিটলার যেদিন বুঝে গেলেন যে তার মৃত্যু অনিবার্য, সেদিন তিনি আত্মহত্যা করলেন। আশ্চর্য সমাপতন যে আজকের এই অগণতান্ত্রিক রাজ্য সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় সমাবেশটা পশ্চিমবাংলায় ঘটে গেল ধর্মঘট সফল করার মধ্যে দিয়ে। আমি একটা ব্যাপার বুঝি না, আমি জানি না কোনো বৈজ্ঞানিকেরা উত্তর দিতে পারবেন কিনা। এখন তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যুগ, কি করে মমতার জেনেটিক কোডে গোয়েবলস গোয়েরিং ঢুকে পড়লো, এ তো আমি বুঝতে পারি না যে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ঘটে গেল পশ্চিমবাংলায়, যে অনর্গল মুহুর্মুহু। এই বাবা, আপনাদের লিগেসি নয় বলছেন? একদম না, এই তো অদ্ভুত জেনেটিক কোড। কিভাবে আক্রমণ করতে হয়, বুথের ভেতরে আঙুলে কালি দিয়ে তাড়িয়ে দিতে হয়, কিভাবে রাত 1:30টার সময় প্রত্যেকটি বাড়ি বাড়ি ঢুকে এমনকি প্রার্থীকে পর্যন্ত গুলি করার ভয় দেখাতে হয়, অভূতপূর্ব। না, আমি বলছি যে বিরোধীদের, আপনি দেখুন বিজেপি, আপনারা, বামেরা, কংগ্রেস, এই যে বিরোধীদের জোট, আমি এসইউসি আজকের ইয়েটা দেখুন, সিপিআইএম এর লিবারেশন, এসইউসি, তারাও বন্ধ সমর্থন করেছে। আমি বলছি যে আইএনটিসিতে বন্ধে অংশগ্রহণ করেছে। এইটাই বলতে চাইছি যে অবস্থা দাঁড়ালো কি, কেন এটা দাঁড়ালো? মামাটি মানুষের সরকার, তো মামাটি মানুষের, কিন্তু রাজনৈতিক ভাবে একজোট থাকা কি সম্ভব? পরের কথা। আবার বিরোধী, আমি বলছি আলাদাভাবে লড়ছে, এটা ওরকম নয়। আমি ঘটনাটা শুধু বলিনি যে মামাটি মানুষের সরকার। তো যেদিন 70 বছরের সন্ন্যাসিনী ধর্ষিত হন, সেদিনই মার মৃত্যু ঘটেছে। আর
গুন্ডা মস্তান সাট্টাবাজ সারদার টাকা খাওয়া লোকেদের ঘাঁটিতে পরিণত হয়েছে। আর মানুষই আজকে রাস্তায় নেমে শাসক দলের কফিনে একটা পেরেক পুঁতে দিলেন, এইটা দিয়ে শুরু হলো। আমি খুব পরিষ্কার করে বলছি, আগুন জ্বললে তো সবাই আসবে। নির্বাচন যখন এসে যাবে জয়প্রকাশ দা আবার বিভক্ত, আবার আজকে যেটা আমরা শিলিগুড়িতে দেখলাম, প্রথম কথা হচ্ছে ভোটের অধিকারটা যেন পাই, সেটাই তো আমাদের সকলের দাবি। পরিষ্কার বলছি বিষয়টা কি, বিষয়টা খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে গণতন্ত্র বিপন্ন হলে সভ্যতা থাকে না, গণতন্ত্র বিপন্ন হলে নির্বাচন দূরের কথা, মানুষ বাঁচতে পারে না। গণতন্ত্র বিপন্ন হলে সংবাদ মাধ্যম থাকে না। পৃথিবীতে কোথাও দেখা যায়নি হিটলার কোথায় কোথায় আক্রমণ করেছিল। সাধারণ মানুষ, রাজনৈতিক দল, তারপর সংবাদ মাধ্যম, তারপর পার্লামেন্ট পর্যন্ত রাইক্সট্যাগে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল হিটলারের বাহিনী। এই যে আক্রমণ, এখানে এসে মমতা বোধহয় ভুলে গিয়েছেন, বিধানসভা আক্রমণ ওইটাই বলছেন, মমতা বোধহয় ভুলে গিয়েছেন যে বাধা দিলে বাঁধবে লড়াই। আজকে অবস্থাটা কি? অবস্থা হচ্ছে মরিয়ার মুখে মারণের বাণী, উঠিতেছে মার মার। এই মার মার কথাটা যে আমরা সবাই মিলে বললাম, মরিয়া হয়ে গিয়ে বলেছি। এভাবে চলতে পারে না দেশ। আশা করি এই যে নোটেড হিংসা, এটা আপনি মিন করছেন না, এটা একদম হিংসা, একদম হিংসা। আমি বলছি মমতা এটা মনে রাখুন, যে মমতা এবং শাসক দল এটা মনে রাখুন। হিংসার উত্তর তো হিংসা হতে পারে না। না, হিংসার উত্তর জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ, আজকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ। অশোক দা, তুমি মমতা ব্যানার্জি একটা বলেছে যে বিরোধী পক্ষ তো 10-12টা সিট দিয়ে দিয়েছে, মমতা তো জিতিয়ে দিল মমতা ব্যানার্জি। এটা তো ওর দয়া, আর ওর তো কথা ছিল কি, ওর তো কথা ছিল, আর দাঁড়াও না, ওর তো কথা ছিল 144টা কলকাতা কর্পোরেশনের আসনের মধ্যে 145টা যেত। না না, তো কৃতজ্ঞতা জানাও। অশোক দা লার্জার পিকচারটা ধরার চেষ্টা করছেন আন্তর্জাতিক থেকে একেবারে পশ্চিমবঙ্গে, কিন্তু গণতন্ত্র বিপন্ন তো অনেক বড় কথা, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, বাড়ির বাচ্চারা, সেই অভিভাবকরা কিভাবে একটা টেনশনের মধ্যে গোটা দিন কাটালেন, যাদের বাড়ির ছেলে কিংবা মেয়েদের আজকে পরীক্ষা দিতে বেরোতেই হলো। এই কম্পালশনটা তৈরি করলো এই রাজনৈতিক লড়াই। দেখুন, শাসক বিরোধী লড়াইয়ের মাঝে পড়ে চূড়ান্ত হয়রানি ছাত্রছাত্রীদের। বন্ধের দিন, পরীক্ষার জেরে নাকাল তাঁরা। বিরোধীদের ধর্মঘট ব্যর্থ করতে ফতোয়া জারি করে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি বদলে ধর্মঘটের দিনই বহাল রাখা হয় পরীক্ষা। সরকারের এই জেদেই বৃহস্পতিবার পথে নেমে চূড়ান্ত নাকাল হতে হলো অসংখ্য পরীক্ষার্থীকে। বাড়ি দক্ষিণ 24 পরগনার বাখরাহাটে। পরীক্ষা কেন্দ্র হাজরার আশুতোষ কলেজে। পরীক্ষা বলে কথা, সময় তো পৌঁছতেই হবে। অগত্যা দুটোর পরীক্ষা দিতে সকাল 8টাতেই বেরিয়ে পড়া বাড়ি থেকে। বাগড়াহাটের একটু ভেতরে বাড়ি, ভ্যানে করে বাগড়াহাট এসেছি। বাগড়াহাট থেকে অটো করে ঠাকুরপুকুর থেকে বাসটা মাঝিরহাটে এসে আর বলে যাবে না, মাঝিরহাট থেকে 18 সিটে করে হাজরা। রাস্তা ফাঁকা, বাস নেই, তার উপর দাপিয়ে বেড়াচ্ছে শাসক দলের বাইক বাহিনী। ভয়ে ভয়ে কোনো মতে পড়শিয়া পরীক্ষা দিতে পৌঁছন রবীন্দ্র সদনের গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে। সুস্মিতার অভিজ্ঞতা তো আরও খারাপ। খর্দা থেকে শিয়ালদা হয়ে লেডি ব্রেবন পৌঁছতে তো তাকে পুলিশের সাহায্য পর্যন্ত নিতে হয়। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনীতির এই টানাপোড়েনের মাসুল তাঁদের কেন চোকাতে হলো। যেখানে পুরসভার ভোটের জন্য যেখানে জয়েন্ট এক্সাম পিছিয়ে যায়, সেখানে একটা সিইউ এর একটা পরীক্ষা পেছানো উচিত ছিল। দুর্ভোগের মধ্যে রয়েছে বিতর্ক। আগাম খবর না দিয়ে 24 ঘন্টা আগেই প্রশ্নপত্র পাঠানোর অভিযোগ উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যে 6টার সময় হঠাৎ প্রশ্নপত্র এসে হাজির হলো আজকের পরীক্ষার জন্য। এতদিনের প্রাচীন একটি বিশ্ববিদ্যালয় কেন শির দ্বারা সোজা করে বলতে পারলো না যে আমার ছাত্রছাত্রীর নিরাপত্তা আমার কাছে সবচেয়ে বেশি? যদিও অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলাম যাতে নাকি পরীক্ষাগুলো নির্বিঘ্নে হয়, সেই জন্যই আমরা আগের দিন পাঠিয়েছি, এতে কোনো আইনগত কোনো বাধা নেই। এদিকে শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, সরকারের নির্দেশে পরীক্ষা নেয় যাদবপুর, কল্যাণী, গৌরবঙ্গ, রবীন্দ্র ভারতীর মতো বিশ্ববিদ্যালয়গুলিও, যার জেরে রাজ্য জুড়ে নাকাল হতে হয় হাজার হাজার পরীক্ষার্থীকে। তবে ব্যতিক্রমও ছিল। খাঁ প্রেসিডেন্সি এদিন কার্যত পড়ুয়া শূন্য। আর যাদবপুর রবীন্দ্র ভারতীতে তো পরীক্ষাই দিলেন না বহু পড়ুয়া। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।
আমি বিজনের কাছে যাবো। বিজন, আপনি তো শিক্ষক, মানে এই ছাত্রছাত্রীদের রাজনীতির মধ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে টানাটা খুব দরকার ছিল। মানে আমি বলছি এই একই প্রশ্ন আমি আপনাকে করেছিলাম 18 তারিখ, জয়েন্ট এন্ট্রান্স পিছিয়ে গেল কিন্তু সিবিএসসির ক্লাস 12-এর পরীক্ষা একবারও ভাবা হলো না। এরম নয় যে মানে ডিলেড হচ্ছে কর্পোরেশন ইলেকশন, একটা 17 কিংবা একটা 19 করা গেল না। আমি বলছি যে এর পরে তো লোকে বিরোধীরা এসটা যোগ করবেন যে ছাত্রছাত্রী বিরোধী এই সরকার। মাইক বাজানো, টানা 10 দিন ধরে মাইক বাজানো হলো পুরো ভোটের জন্য। পুরো ভোটের মাইক বাজানো নিয়ে একটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মানে কমিশন গ্রিন সিগন্যাল দিলেন, ব্যক্তিত্বহীন কমিশন যার একাধিক দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, তারপরে ন্যাশনাল গ্রিন কমিশনের রায় দিতে হলো, তখন যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আমি বলছি আজকের দিন কি ছিল, ইউনিভার্সিটির একটা পরীক্ষা যদি গুগড়ি দেয়, এটা অবশ্যই করে তাদের আসতে তো অবশ্যই কষ্ট হয়েছে, বহু দূর থেকে এসেছে। কষ্ট আমি জানি না সবাই আসতে পেরেছেন কিনা, আমাদের হয়তো বা সবাই আসতে পেরেছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সবাই যদি পরীক্ষা দিতে পারে, অনেক আগে বেরোতে হয়েছে যাদের, এত কষ্ট করে এসে যদি সবাই দিতে পারে তাহলে একটা সুবিধে, আর যদি সবাই না দিতে পারে সেটা যারা দিতে পারলো না তাদের কিন্তু ক্ষতি হলো। ক্ষতি, আচ্ছা এবার সেই যার ক্ষতি হলো তিনি যদি আদালতে যান, আদালতে গিয়ে একটা মামলা করেন, তাহলে তো পরীক্ষাটা বাতিল হবে, যারা এত কষ্ট করে এলো আবার তাদের পরিশ্রম বাতিল হবে। মানে আমি বলছি এই সিচুয়েশনটা অ্যাভয়েড করা যেত না, একটা তো নোটিশের ব্যাপার, মানে রাজনৈতিক অবশ্যই করে বা একটা অ্যাভয়েড করাও যেত। এখানে জাস্ট এক মিনিট, কল্যাণী বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাতিল করেছে, আবার নবান্নের চাপে সেই পরীক্ষাটাকে রেস্টোর করেছে। আমি তো কলকাতাও তাই করেছে। আপনারা রাজনীতির লড়াই করছেন, অথচ এগুলো অটোনমাস, ইউনিভার্সিটি ইজ অটোনমাস, বিশ্বভারতী করে। তবে আজকের যে বন্ধ নিয়ে যে কথা উঠছে, প্রথমে বলি কলকাতা হাইকোর্টের বন্ধ নিয়ে সাম্প্রতিককালে যে মন্তব্য ছিল, আমার ধারণা সরকার আদালতের নির্দেশ পালন করেছে মাত্র, কিন্তু প্রথমে তাই আমি তোমায় বলছি যে যদি পুলিশ রাজ্য জুড়ে আজকে গোটা রাজ্যে যা অ্যাক্টিভ ছিল তার 10 ভাগের 1 ভাগ 18 তারিখ বা 25 তারিখ হতো, এই চারজন বিরোধী আমার চারপাশে দাঁড়িয়ে আছে, বন্ধ কেন? আমি বলছি আন্দোলন ধর্ণা করার সুযোগ পেতেন না। 10 ভাগের 1 ভাগ আজকে যা অ্যাক্টিভিটি দেখিয়েছে পুলিশ, সেইটুকু যদি অ্যাক্টিভিটি 10 ভাগের 1 ভাগ 18 বা 25 তারিখ পুলিশ যদি অ্যাক্টিভিটি সেই অথবা আমাদের দিয়ে দিল, তো আমাদের 15 বলতে প্লিজ সরি, যদি এটা যদি হতো আরেকটা জিনিস হতো, এটা হতো আরেকটা হতো, এরকম একটা অনেক প্রশ্ন এসে যায়। 18 তারিখ হলে কি হতো, 25 তারিখ হলে কি হতো, এরকম প্রশ্ন অনেক আসবে। আমার প্রশ্ন হচ্ছে শিল্প ধর্মঘট বা পরিবহন ধর্মঘট ছিল প্রথমে ডাকা, সেটার থেকে সেই সমস্ত শ্রমিক যারা ইউনিয়ন তারা ডেকেছিল, তারপর সেটাকে ট্রান্সফার হলো, অনেকেই এটা সাধারণ ধর্মঘটে রূপান্তর করলো, বামেরা, বিজেপি, পরবর্তীকালে কংগ্রেসের কিছু তারা সমর্থন জোগালো। তাহলে ছিল তো কেন্দ্রের শিল্পনীতির বিরুদ্ধে, পরিবহন নীতির বিরুদ্ধে, সেই নীতির বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে যদি এটা তো সারা ভারতবর্ষে হওয়ার কথা, এই রাজ্যে সাধারণ ধর্মঘট, তাহলে অন্য রাজ্যে কি সেই ধর্মঘট পরিবহন ধর্মঘট হয়েছে? আমার প্রশ্ন, এখানে যখন বামেরা পুরো ধর্মঘট করছে তখন কি ত্রিপুরাতে পরিবহন ধর্মঘটটা হলো বা কেরালাতে হলো? প্লিজ একটু বলেনি, আপনি বলবেন। আচ্ছা আপনি উত্তর দেবেন আপনার সময়। তো আমরা পরিবহন ধর্মঘট বলিনি, কংগ্রেস বিজেপি, ওটা আরে আমি একটু বলি প্লিজ, একটু বলেনি আপনি বলবেন। তো এই যদি হয় তাহলে দিল্লিতে আমরা ধর্মঘট দেখার কথা ছিল আমাদের, আমরা কেরালাতেও দেখতে পারতাম, যেখানে বিজেপি শাসিত সেখানে আমাদের ধর্মঘট দেখার কথা ছিল, পরিবহন সংক্রান্ত ধর্মঘটগুলো আমরা দেখতাম। তাহলে বিজেপি যেখানে ছিল বিজেপি শাসিত সেখানে হলো না, কংগ্রেস যেখানে ছিল কংগ্রেস হলো না, যেখানে সিপিএম ছিল সে বাম ছিল সেখানে বামেদের ধর্মঘট হলো না। এখানে সাধারণ ধর্মঘট হলো, শ্রম দিবস নষ্ট হলো। আমি যে কোনো রাজনৈতিক দল কে আগে করেছে কে পরে করেছে কে কটা বন্ধ রেখেছে এ প্রশ্নে যাব না, যে কোনো ধর্মঘটের বিরুদ্ধে যে রাজনৈতিক দল ডাকুক না কেন। ধর্মঘটে জোর করে শুধুমাত্র রাজনৈতিক জেদের জন্য পরীক্ষাকে একই রকম রাখা, শিডিউল বদল হতে না দেয়া, একদমই না, কোনো অবস্থাতে গায়ের জোরে কোনো কিছুই বরদাস্ত করাটাই উচিত নয়, আমি এটা একদম মনে করি। আমার কথা হলো 18 তারিখ কলকাতার ভোট হয়েছে, 25 তারিখ হয়েছে অন্য পুরসভার 91টা পুরসভা, যদি বন্ধ এই বিষয় নিয়ে ডাকার ছিল তাহলে 26 তারিখ বন্ধ হতে পারত, সেই 30 তারিখের বন্ধ 18 তারিখ থেকে এত সময় যে চলে গেল, আসলে অন্যভাবে এটা রাজনৈতিকভাবে যে ব্যবহার করা সেটাই গ্রহণযোগ্যতা পেল না। আমার ধারণা এখানে কংগ্রেস বড় ফ্যাক্টর নয়, তারা রাস্তায় নামার কথা বলেনি, কিন্তু বিজেপি এবং বামেদের ক্ষেত্রে রাম এবং বাম যে জোট দেখা গেল রাস্তায়,
সেই জোটটা যারা এতদিন বলছিল সাম্প্রদায়িক দল, সেই সাম্প্রদায়িক দলদের সঙ্গে মিশে কলকাতার রাস্তায় একসঙ্গে মেশা, যেটা ছিল রুমাল হয়ে গেল বেড়াল, এই জায়গায় পৌঁছে গেল। একটা জিনিস আমার খুব দ্রুত একটা জিনিস জানার ইচ্ছে, মানে দুজন শিক্ষক তো সাধারণ নাগরিক হিসেবে গণতন্ত্রে বন্ধের অধিকার আছে কি নেই? সাধারণ নাগরিকের আদালত বলে দিয়েছে, বন্ধের অধিকার আছে। আদালত কি বলেছে সেটা বলুন, আদালতের রায় কি ছিল? আর আমি অরুণাবদার কথার একটা প্রশ্ন বলবো। অরুণাবদা, আমি জানি না পশ্চিমবাংলার সব তৃণমূল কংগ্রেস কর্মীকে চেনেন কিনা, একদম মানে সাধারণভাবে সবাইকে বলে দেওয়াটা আমি তার তীব্র প্রতিবাদ করছি। মানুষের অধিকারটা কেড়ে নিও না, তাহলেই হবে এই গেস্টাপো সরকার তৈরি হবে। সারা দেশে আজ পরিবহন ধর্মঘট হয়েছে। বিজন শুনে রাখো, দিল্লিতে বন্ধ ছিল, সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বন্ধ ছিল, বেশি করে হয়েছে বিজেপি শাসিত রাজ্যে, কেরালায় ছিল, ত্রিপুরাতে ধর্মঘট হয়েছে, সারা দেশে পরিবহন ধর্মঘট হয়েছে। তিনটে কথা বলছে। এক নম্বর কথা হচ্ছে যে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের জোট বলা হচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি লুম্পেন রাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষের জোটটা তৈরি হচ্ছে এই রাজ্যে। তারপর যেটা তুমি একটা প্রশ্ন করেছো বা কথা উঠছে বাম রাম, এইসব এই জায়গায় লঘু করা যাবে না। তার কারণ বিভিন্ন রাজনৈতিক দল তার অবস্থান থেকে সবসময় অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করবে, এটা একটা জায়গা। কিন্তু আজকে খুব সাধারণ, যেটাকে আমরা বলতে পারি খুব বেসিক জায়গায় আটকে গেছে। সন্ত্রাস যে স্কেলে হয়েছে, একটা নির্বাচনকে কেন্দ্র করে একটা কালচার চলে আসে, একটা বন্ধ হচ্ছে, তাতে বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে, একটা বন্ধ হচ্ছে, একটা রাজনৈতিক দল হাতে লাঠি তুলে নিয়ে পেটাচ্ছে সাধারণ মানুষকে। এই অধিকার কে দিয়েছে তাদেরকে? এখানে কেন আমরা রাজনৈতিক দলের বিষয়টাকে টেনে নিয়ে এসে লঘু করব? আজকে পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থক, গণতন্ত্রপ্রিয় মানুষ, তারাও থাকতে পারছে না এই সংস্কৃতির সাথে। ফলে এই মুহূর্তে রাজ্যে একটা জোট তৈরি হচ্ছে, নিশ্চিতভাবে একটা জোট তৈরি হচ্ছে। যারা এই বর্বরচিত আচরণ, যারা এই সন্ত্রাস তৈরি করছে, যারা এই লুম্পেন রাজকে দৈনন্দিন প্রতিষ্ঠা করছে, এদের বিরুদ্ধে সাধারণ মানুষ জোটবদ্ধ হচ্ছে। রাজনৈতিক লড়াই ময়দানে থাকবে, এটা এখন রাজনৈতিক লড়াই নয়, এটা এখন অস্তিত্বের জায়গায় এই লড়াইটা চলছে আর কি। পরীক্ষা নিয়ে তুমি বললে, গতকালকে পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতি আমরা যৌথভাবে চ্যান্সেলরের কাছে আমরা কমিউনিকেট করি। আমরা জানাই যে আপনারা বিভিন্ন ভাইস চ্যান্সেলরকে বলুন যে এই ছেলে মেয়েদের যে পরীক্ষা চলছে, কারণ একটা জেদাজেদি চলছে, ছাত্রছাত্রীদেরকে কেন বাজি হিসেবে ব্যবহার করা হবে একটা পরীক্ষা ব্যবস্থায়। আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, আমার আপনার প্রত্যেকের বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে, তারা একটা পরীক্ষা দিন যাবে, একটা বন্ধের মুখে কেন ফেলা যদি পৌঁছলো না না তার পরীক্ষা না না জয়প্রকাশ একটা পরীক্ষার দিন এই পরীক্ষা ব্যবস্থার থেকে বড় স্কেলে পরীক্ষা ব্যবস্থা চালানোর সামান্য অভিজ্ঞতা আছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তারা পরীক্ষাকে রিশিডিউল করে। তাহলে একটা পরীক্ষাকে কেন রিশিডিউল করা গেল না? এমনকি যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষাকে রিশিডিউল তার আগের দিন করেছিল, তারাও কোন চাপে, কার চাপে, কেন বাধ্য করছে? আমি বলছি যে রাজনৈতিক দলগুলো তাদের লড়াই নিয়ে থাকুন, ছাত্রছাত্রীগুলো কেন ছাত্রছাত্রীদেরকে কিসের মধ্যে দিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হলো? একটা কথা হচ্ছে যে ওটা প্রশ্ন, কে পেছনে সব সময়ের জন্য স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি না থাকলে একটা বাচ্চাদেরকে করবে না। এটা একটা স্টেটের রেসপন্সিবিলিটি। লাখো লাখো বাচ্চা যখন পরীক্ষায় বসবে, তাকে স্বাভাবিক পরিস্থিতি প্রোভাইড করতে হবে। কোন অবস্থায় কোন রাজ্যে কোন রাজনৈতিক দল বন্ধ রাখলে কখনো কোনো স্বাভাবিক পরিস্থিতি থাকা সম্ভব নয়, সেটাই বন্ধের একটা বৈশিষ্ট্য। তাহলে সেই পরিস্থিতিতে কেন ছাত্রছাত্রীদেরকে এই পরীক্ষার মধ্যে ফেলা হলো, যে পরীক্ষা আসলে তার কোথাও ক্ষতি করে দিতে পারে? ফলে এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন থাকছে। স্ট্রাইক নিয়ে একটু আমাদের কিছু ভুল ধারণা আছে। প্রথমত ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্টে স্ট্রাইক ইজ আ রিকগনাইজড ওয়েপন আন্ডার সেকশন 22। সুতরাং সেটা হাইকোর্ট যদি বলে যে স্ট্রাইক ইলিগাল, ইউ ক্যান ডিক্লেয়ার আ স্ট্রাইক ইলিগাল, কিন্তু তুমি পারবে না সেটা কথা বলা নেই, করতে পারো আন্ডার দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস। সবসময় ফ্যাক্টরিতে আমি স্ট্রাইক করতে পারি। দুই, কোর্ট কি বলেছে অন বন্ধ, যে কাউকে জোর করে বন্ধ করবে না। কিন্তু আমি যদি না যাই, হাইকোর্ট পেরেছে নিজের অ্যাটেন্ডেন্স ঠিক করতে, পেরেছে, 99% উকিল যায়নি, আমি করবো না আমার মা। প্রশ্ন হচ্ছে কোর্ট কি বলছে, তুমি জোর করে কাউকে
বন্ধ করতে পারো না। আবার এটাও তো একই সঙ্গে সত্য, জোর করে তুমি আমার দোকান খোলাবে, জোর করে আমার অফিস নিয়ে যাবে, জোর করে অটো চালাবে, বাস দিয়ে মারবো। একেবারে এই প্রশ্নেই এই অনুষ্ঠান শুরু হয়েছিল যে ঠিক যেমন করে বন্ধ সফল করায় পেশি শক্তির প্রয়োগ একেবারে অন্যায়, নিন্দনীয়, ঠিক তেমন করে বন্ধ ভাঙতে পেশি শক্তির প্রয়োগটাও কি সমান নিন্দনীয় নয়? এই প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আমি যেতে যেতে দ্রুত একবার দেখে নেব আমার 6 জন সম্মানীয় বক্তা কে কি বললেন। আমাদের সময় এখানেই শেষ, অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। এই অনুষ্ঠান শেষ করতে করতে দেখে নেব যে এই আজ গোটা দিনের এই বন্ধ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দিল্লি থেকে কলকাতা সর্বত্র। সাধারণ ধর্মঘট ঘিরে শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে সরব উপস্থিতি বিরোধীদের। পাল্টা শাসক। মৌলালি থেকে মল্লিক বাজার পর্যন্ত মিছিল বামেদের। রাজ্য সদর দপ্তর থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিল বিজেপির। দুপক্ষেরই দাবি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ধর্মঘট সফল করেছে সাধারণ মানুষ। সরকার, শাসক দল, পুলিশের যৌথ আক্রমণ মোকাবিলা করেই পশ্চিমবাংলার মানুষ হরতাল এটা সাফল্যের সঙ্গে সংগঠিত করেছেন। পুলিশের তৃণমূলী ক্যাডারে রূপান্তরিত হয়ে প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত লেঠেয়াল মস্তানদের নানা রকম প্রচেষ্টা সত্ত্বেও সাধারণ মানুষ কিন্তু গণতন্ত্রের পক্ষেই সায় দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে শাসকের বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ হলে যে কি হতে পারে কয়েকদিন আগে শিলিগুড়ি পুর ভোটের ফল থেকেই তার ইঙ্গিত মিলেছে। ভোটের দিন ঐক্যবদ্ধভাবে কলকাতার ছাপ্পা মডেলকে রুখে দেওয়া ডিভিডেন্ড ভোট যন্ত্রে পেয়েছে বিরোধীরা। আমরা প্রথম থেকে এটা ঠিক করেছিলাম যে কোনোভাবেই প্রত্যেকটা মানুষ তারা যাতে ভোট দিতে পারে। আমার ফার্স্ট প্রায়োরিটিটা হবে বুথ কেন্দ্রে মানুষের ভোট দানটাকে নিশ্চিত করো, মাটি আঁকড়ে থাকো, যেন কোনো মতে কোনো ভোটাররা চলে যেতে না হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে বৃহস্পতিবার ধর্মঘটের দিন বিরোধীদের সেই ঐক্যবদ্ধ চেহারাই আরও একবার ধরা পড়ল। ফলও মিলল হাতে নাতে। শাসকের শত চেষ্টা সত্ত্বেও অচল রইল রাজ্য। ভোটে সন্ত্রাসের অভিযোগে ধর্মঘট ডেকেছিল বিরোধীরা। রাস্তায় না বেরিয়ে নিঃশব্দে সেই অভিযোগে শিলমোহর দিল সাধারণ মানুষ। আগামী দিনে এই ঐক্যবদ্ধ মডেলকে বিরোধীরা এগিয়ে নিয়ে যাবে কিনা তার উত্তর সময় দিলেও দল ছাপিয়ে অনেক সময় যে ইস্যু বড় হয়ে ওঠে তার সাক্ষী কিন্তু আরও একবার থাকলো এই বঙ্গভূমি। এটা খুবই ভালো হলো, বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। একটা স্বৈরতান্ত্রিক সরকার, এই সরকারের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ সংগ্রামটা দরকার। বাম সরকার প্রাথমিক থেকে ইংরেজি তুলে দেওয়ায় ৯এর দশকের গোড়ায় বন্ধ ডেকেছিল এসইউসিআই। দল ছোট হলেও ইস্যু বড় ছিল, তাই সর্বাত্মক হয়েছিল সেই বন্ধ। পর্যবেক্ষকরা বলছেন কলকাতায় ১১৪ কিংবা জেলায় ৬৯-এর সাফল্যে শাসক দল আত্মহারা হলেও ধর্মঘটে সামিল হয়ে মানুষ বুঝিয়ে দিল কোথাও সত্যিই বড়সড় গলদ রয়েছে। যদিও পুরো ভোটের ফলে আহ্লাদিত শাসকের চোখে অবশ্য এসব কিছুই ধরা পড়েনি। তাদের কাছে ব্যর্থ ধর্মঘট। এগুলো বিক্ষিপ্তভাবে যেখানে যেখানে তারা আছে নিজেরাই করছে। না আছে দন্ত, না আছে নখ, না আছে এদের জনপ্রিয়তা, কোনোটাই নেই। ধর্মঘট আসে, বন্ধ যায়। রাজনীতির কারবারিরা যুদ্ধে মাতেন, আর রাজায় রাজায় যুদ্ধে প্রাণ যায় উলুখাগড়ার। কেউ ধর্মঘট সফল করতে ঝাঁপায়, কেউ ব্যর্থ করতে। দুইয়ের মাঝে পড়ে ত্রাহিরব ওঠে সাধারণ মানুষের। আজ বহরমপুরে যে অবস্থা হলো এই বৃদ্ধ বৃদ্ধাদের, 2 বছর আগে যেমনটা হয়েছিল মুর্শিদাবাদের জলঙ্গির পঞ্চায়েত কর্মী হজরত ওমরের। বিরোধীদের ডাকা ধর্মঘটে অফিসে না আসায় যার কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ধর্মঘটের দিন কাজে যোগ না দেওয়ায় এক ইটভাটার শ্রমিককে মেরে চোখ প্রায় নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসকের বিরুদ্ধে। সেই সময়েও ধর্মঘট ঘিরে হিংসার কড়া নিন্দা করেছিল এবিপি আনন্দ। বন্ধে না আসার জন্য, সাধারণ হরতালে আসতে না পারার জন্য কান কাটার ঘটনা আমাদের সামনে এসেছে। আর আজ চোখে আঘাত, কানের পর চোখ। আমরা সত্যি আতঙ্কিত। এরপর কি জিভ কাটা বা ঠোঁট সেলাইয়ের কথা শুনতে হবে? এই কোন দিকে যাচ্ছি আমরা? সত্যি কি হাঁটতে হাঁটতে, পিছন দিকে হাঁটতে হাঁটতে ক্রমশ মধ্যযুগের দিকে চলে যাচ্ছি আমরা? গণতন্ত্রে যখন জনগণই সব, তখন ভালো মন্দ বিচারের দায়ভারটাও তো তাদের উপরই ছেড়ে দিলেই পারে রাজনৈতিক দলগুলি। কেন নিজের ভোট নিজে দিতে পারবেন না তারা? কেন ইভিএমের সামনে তার ওপর কেউ নজরদারি করবে? কেন ধর্মঘটে সামিল হওয়া না হওয়ার সিদ্ধান্ত জনগণ নিজে থেকে নিতে পারবে না? কেন ফতোয়ার নির্দেশিকা নিয়ে দাদাগিরি করা হবে? প্রশ্ন অনেকেরই। এবিপি আনন্দ।
নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। ভদ্রেশ্বর লাল বাবা রাইস, কেনার সময় ভদ্রেশ্বর দেখতে ভুলবেন না। এবং লয়েড এয়ার কন্ডিশনার্স, जो दे खुशियों की गारंटी।